আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণী ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের যে চতুর্থ অধ্যায় আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে 2, 3 এবং 5 মার্কসের পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে এই অধ্যায় থেকে। শুধুমাত্র প্রশ্ন নয়, প্রশ্নের উত্তর সহ ব্যাখ্যা তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, প্রথম প্রশ্ন তোমাদের এই চ্যাপ্টার থেকে আসতে পারে যে মহীখাত বলতে কি বোঝো। মহীখাত হলো যে দুটো মহাদেশীয় ভূখণ্ডের দীর্ঘ এবং সংকীর্ণ ও অগভীর জলাশয়, যেখানে চারপাশ থেকে নদী পলিবালি ভরাট করে। এরপরে পরবর্তীকালে যখন দুটো পার্শ্ববর্তী ভূখণ্ড কাছাকাছি চলে আসে, সেই পলিস্তর সংকুচিত ও ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, তখন তাকেই বলা হয় কি মহীখাত। এরকম একটা অগভীর জলাশয় থাকে। এই অগভীর জলাশয়ে চারপাশ থেকে যখন নদী পলিবালি ভরাট করে, তখন জায়গাটা প্রচুর পরিমাণে পলিবালি জমা হয়। এবার এই পাশের দুই ভূখণ্ড যখন চাপ বেশি লাগে, তখন এই পলিগুলো ভাঁজ খেয়ে এইরকম সৃষ্টি করে। এইভাবেই কি তৈরি হয়? মহীখাত থেকে ভঙ্গিল পর্বত তৈরি হয়। মহীখাত মানে অগভীর সমুদ্র, যেখানে দুপাশ থেকে নদী পলি জমা করে। এরপরে পেডিমেন্ট ও পাদদেশীয় সমভূমি কাকে বলে? পেডিমেন্ট বলতে বোঝায় যে মরু বা শুষ্কপ্রায় অঞ্চলে বায়ু ও ক্ষণস্থায়ী জলাধারার যে যৌথ কাজের ফলে পর্বতের পাদদেশে যে মৃদু ঢালু উন্মুক্ত সমভূমি তৈরি হয়, তাকেই বলা হয় পেডিমেন্ট। আর পাদদেশীয় সমভূমি বলতে কি বোঝায়? নদীর সঞ্চয় কার্যের ফলে শুধুমাত্র পর্বতের পাদদেশে যে নদীবাহিত নুড়ি, বালি, পলি ইত্যাদি জমে যে সমভূমি তৈরি হয়, তাকে বলা হয় পাদদেশীয় সমভূমি। হিমালয়ের পাদদেশে তরাই অঞ্চল একটা পাদদেশীয় সমভূমির উদাহরণ। তারপরে প্লাবনভূমি, বন্যার পরে নদীর দুকুল ছাপিয়ে যখন বন্যা হয়, নদীর দুকুল ছাপিয়ে বর্ষাকালে যখন বন্যা হয়, তখন সেই বন্যার জলে থাকা পলি, বালি, কাদা যখন থিতিয়ে পড়ে দুপাশে উর্বর সমতল ভূমিরূপ গড়ে তোলে, তখন তাকে প্লাবনভূমি বলা হয়। যেমন গঙ্গার নদীর দুপাশে প্লাবনভূমি কেমন তৈরি হয়? এইটা হলো নদীর, এই নদীর এইখানে জলস্তর থাকে। এরপরে যখন বন্যায় জল বৃদ্ধি পায় তখন এতদূর পর্যন্ত জল চলে আসে। এই জলের সঙ্গে যে পলিবালিগুলো ছিল, সেই পলিবালিগুলো যখন থিতিয়ে নিচে জমা হতে থাকে, এখানে জমা হতে থাকে, তখন সেটাকেই বলা হয় কি? তখন সেটাকেই বলা হয় প্লাবনভূমি। যখন বন্যার জল চলে যায়, তখন এই নতুন পলি সমৃদ্ধ ভূমিটাকেই বলা হয় কি? প্লাবন ভূমি। এরপর আছে হটস্পট। হটস্পট হলো এমন একটা জায়গা যেখান থেকে একদম পৃথিবীর কেন্দ্রমণ্ডল থেকে অগ্ন্যুৎপাত হয়। একদম পৃথিবীর কেন্দ্রমণ্ডল থেকে যখন অগ্ন্যুৎপাত হবে, সেই জায়গাগুলোকে বলা হয় হটস্পট। অর্থাৎ এইটা হলো কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলের কাছ থেকে যখন অগ্ন্যুৎপাত হবে, কোনো রকম পাশ সঞ্চালন এখানে দায়ী থাকবে না, তখন সেটাকে বলা হবে কি? হটস্পট। এই হটস্পট কোনো রকম ভাবে পাতের সঞ্চালন ছাড়াই অগ্ন্যুৎপাত সম্পন্ন করে, অর্থাৎ ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ চলে এই কেন্দ্রমণ্ডল থেকে, তখন সেটাকে বলা হয় কি? হটস্পট। তাহলে এটা হলো ভূত্বক, এটা হলো গুরুমণ্ডল, আর এইটা হলো কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলের ঊর্ধ্বসীমা থেকে এই অগ্ন্যুৎপাত হয়, এইটাকে বলা হয় কি? হটস্পট। ঠিক আছে, যে নির্দিষ্ট স্থানগুলি থেকে উত্তপ্ত গলিত ম্যাগমা প্লিউম ক্রমাগত ঊর্ধ্বমুখে প্রবাহিত হয়ে ভূত্বকে ভেদ করে আগ্নেয়গিরি বা আগ্নেয়দ্বীপ সৃষ্টি করে, সেই কেন্দ্রগুলিকেই বলা হয় কি? তপ্তবিন্দু। প্রশান্ত মহাসাগরের হাওয়াই হটস্পট হলো একটা হটস্পটের উদাহরণ। 5 নম্বর প্রশ্ন, সমপ্রায় ভূমি কাকে বলে? দীর্ঘদিন ধরে যখন নদী, বায়ু এবং হিমবাহের অর্থাৎ বহির্জাত কাজের দ্বারা যখন উঁচু নিচু ভূমিভাগ ধীরে ধীরে সমান অংশে পরিণত হয় বা সমতল ভূমিতে পরিণত হয়, তখন তাকে বলা হয় সমপ্রায় ভূমি। এই সমপ্রায় ভূমির ওপরে কিছু কঠিন শিলা টিলার আকারে দাঁড়িয়ে থাকে, যাকে বলা হয় মোনা ডনক। মনে রাখবে, সমপ্রায় ভূমি তৈরি হয় নদী, বায়ু কার্যাবলী দ্বারা, বিশেষ করে নদীর দ্বারা কার্যের ফলে যেটা তৈরি হয় সেটাই হলো সমপ্রায় ভূমি।
ঠিক আছে, মনে রাখবে নদীর কার্যের ফলে যে ভূমি তৈরি হয় তাকেই বলা হয় সমপ্রায় ভূমি। এরপরে ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি বলতে কি বোঝায়? মনে রাখবে, যখন তোমরা কোনো একটা কেক কাটো, তখন দেখবে চারপাশে কেকটা কেটে দেওয়ার পরে পিস পিস খণ্ডে ভাগ হয়ে গেল। ঠিক আছে, তেমনি নদী কি করে, এইরকম টেবিল আকৃতি ভূমিভাগকে কি করে, ক্ষয় করে দেয়। এই করার পরে যে টেবিল আকৃতি ভূমিভাগ খণ্ডে ভাগ হয়ে গেল, এরকম খণ্ডে ভাগ হয়ে গেল, তখন সেটাকে বলা হবে কি, ব্যবচ্ছিন্ন মালভূমি। আমাদের ছোটনাগপুর মালভূমিকে আলাদা করেছে দামোদর নদী। ঠিক আছে, কে ভাগ করেছে? দামোদর নদী ছোটনাগপুর মালভূমিকে ব্যবচ্ছিন্ন করে রেখেছে। এরপরে কি, শিল্ড মালভূমি বলতে কি বোঝো? শিল্ড মালভূমি হলো পৃথিবীর পরে তৈরি হওয়া অত্যন্ত কঠিন প্রাচীন ভূখণ্ড। ঠিক আছে, বর্তমানে কোটি কোটি বছর ধরে সেটি স্থিতিশীল অবস্থায় আছে, কোনো রকম নতুন ভাঁজপ্রাপ্ত হয়নি, একদম স্থিরভাবে দাঁড়িয়ে আছে, তাকেই বলা হয় শিল্ড মালভূমি। যেমন ভারতের আছে দাক্ষিণাত্যের মালভূমি, আর আছে কানাডিয়ান শিল্ড মালভূমি। 8 নম্বর প্রশ্ন, হোর্স্ট ও গ্রাবেন কি? গ্রস্ত উপত্যকা জানি আমরা কিভাবে তৈরি হয়। গ্রস্ত উপত্যকা তৈরি হওয়ার সময় অবশ্যই স্তূপ পর্বত তৈরি হবে। যে অংশটা স্তূপ পর্বত তৈরি হলো সেইটা হলো হোস্ট, আর যে অংশটা স্তূপ পর্বত না হয়ে দাঁড়িয়ে রইল, যে অংশটা স্তূপ পর্বত না হয়ে বসে গেল, এটাকে বলা হয় গ্রাবেন, আর এটাকে বলা হয় হোস্ট। অর্থাৎ স্তূপ পর্বতের অপর নাম ধরে নিতে পারো হোস্ট। যে অংশটা উঁচু হয়ে দাঁড়িয়ে আছে সেটাকে বলা হয় হোস্ট, আর যে অংশটা নিচু হয়ে গেছে সেটাকে বলা হয় গ্রাবেন। এই গ্রাবেনকে গ্রস্ত উপত্যকাও বলা হয়। কি বলছে, দুটি সমান্তরালচ্যুতির ভূখণ্ড ভূ আলোড়নের ফলে উপরের দিকে উঠে যে স্তূপ পর্বত গঠন করে তাকে বলা হয় হোস্ট, আর গ্রাবেন হলো দুটি সমান্তরালচ্যুতির মধ্যবর্তী অংশ বসে গেলে যে গ্রস্ত উপত্যকা তৈরি হয় তাকে বলা হয় গ্রাবেন। পর্যায়ন প্রক্রিয়া বলতে কি বোঝায়? পর্যায়ন প্রক্রিয়া হলো অবরোহণ ও আরোহণের মিলিত রূপ। যখন ক্ষয় এবং সঞ্চয়ের মধ্যে ভারসাম্য চলে আসে, জায়গাটা উঁচু নিচু ছিল, এরকম উঁচু নিচু ছিল, এই উঁচু নিচু জায়গাটা ক্ষয়প্রাপ্ত হতে হতে কি হবে, দিন দিন যে উঁচু জায়গা সেটা ক্ষয়প্রাপ্ত হবে, নিচু জায়গা ভরাট হবে, দিন দিন এইরকম চলতে চলতে উঁচু জায়গাটা ক্ষয় হওয়া মানে অবরোহণ হওয়া, নিচু জায়গাটা সঞ্চয় হওয়া মানে আরোহণ হওয়া হয়ে জায়গাটা এরকম সমান ভূমিতে পরিণত হয়ে যাবে অবরোহণ আর আরোহণ দ্বারা। এটাকেই বলা হয় পর্যায়ন প্রক্রিয়া। জি.কে. গিলবার্ট এটি সর্বপ্রথম ব্যবহার করেছিল। 10 নম্বর, ইউস্ট্যাটিক আলোড়ন বলতে কি বোঝো? সারা পৃথিবীতে সমুদ্রের জল ধারণ ক্ষমতা ক্রমহ্রাস বৃদ্ধি এবং হ্রাস পেলে তখন সেটাকে বলা হয় ইউস্ট্যাটিক আলোড়ন। কেন হচ্ছে? কারণ বিশ্বব্যাপী সমুদ্র যে তল আছে সেটা উত্থান এবং অবনমন হচ্ছে, আর যার জন্য জল ধারণ ক্ষমতা বাড়ছে এবং কমছে। ঠিক আছে, এটাকে বলা হয় ইউস্ট্যাটিক আলোড়ন। সমুদ্রের জলের উত্থান এবং পতন ঘটছে কারণ সমুদ্রের তলদেশের উত্থান এবং নিমজ্জন হওয়ার কারণে। ঠিক আছে, হিমযুগে সমুদ্রের জল বরফ হয়ে গেছিল তাই জলতল নেমে গেছিল, আবার হিমযুগের শেষে বরফ গলে গেলে জলতল বৃদ্ধি পেয়েছিল। এইটাই ইউস্ট্যাটিক আলোড়ন। অর্থাৎ এইখানে এইটা হলো সমুদ্র, এই সমুদ্রের এই অংশে এতখানি আছে কি সমুদ্রের জলতল। ঠিক আছে, এটা হলো সমুদ্রের জলতল। আর নিমজ্জনের জন্য জলতল কোথায় নেমে এসেছে? নিমজ্জনের জন্য জলতল নেমে এসছে এখন বর্তমানে এই জায়গায়। তাহলে কি হলো, সমুদ্রের জলের উত্থান এবং পতন হলো জলপৃষ্ঠের। কেন হলো? হতে পারে হিমবাহ বা হিমযুগ আসার জন্য, বা কোনো কারণে যদি এই অংশটা নিচে নেমে যায় বা এই অংশটা উত্থান হয়ে যায় তবে সমুদ্রের জলতলের পরিবর্তন হবে। এই নীল কালারটা মানে হলো পজিটিভ জলতলের পরিবর্তন, আর এইটা হলো ঋণাত্মক পরিবর্তন। জলতল নেমে যাওয়া ঋণাত্মক, আর পজিটিভ হলো ধনাত্মক, অর্থাৎ জলতল উঁচু হয়ে যাওয়াকে বলা হয় পজিটিভ পরিবর্তন, আর জলতল নিচু হয়ে যাওয়াকে বলা হয় ঋণাত্মক পরিবর্তন। ঠিক আছে, এই ভাসমান ভারসাম্য নষ্ট হলে ভূত্বক নিজের সমাবস্থা ফিরিয়ে আনার জন্য ঊর্ধ্ব বা নিম্নমুখীর যে আলোড়ন ঘটে তাকে বলা হয় কি
ইউস্ট্যাটিক আলোড়ন। ঠিক আছে, তাকেই বলা হয় ইউস্ট্যাটিক আলোড়ন। এরপর আছে সমস্থিতিক আলোড়ন। এই সমস্থিতিক আলোড়নটা একটু আলাদা। কি হয়, আমরা জানি যে উঁচু পর্বত এবং সমভূমি একটা নির্দিষ্ট উচ্চতা বজায় রেখে দাঁড়িয়ে আছে। এবার কোনো কারণে যখন পর্বত যে উঁচু আছে সেই পর্বতের মাথা যদি ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তাহলে হালকা হয়ে যাবে, তাই অ্যাস্থেনোস্ফিয়ারে সেটি উঁচু হয়ে যাবে, অ্যাস্থেনোস্ফিয়ারে কম চাপ দেবে। ধরে নাও এইটা হলো পর্বত, ঠিক আছে, এই পর্বতের অনেকাংশ অ্যাস্থেনোস্ফিয়ারে ঢুকেও আছে। এবার এইখানে এটা হলো ভূত্বকের অংশ। এবার এটা যেহেতু চাপ দিচ্ছে তাহলে অ্যাস্থেনোস্ফিয়ারের যে ম্যাগমা আছে এগুলোকে সরিয়ে দিচ্ছে, ঠিক আছে, তাই বেশি করে ঢুকে আছে। যদি যদি পর্বতের এই অংশটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তাহলে কি হবে, তাহলে এই জায়গাটা অনেকটা নিচু হয়ে গেল আর চাপ কম দিচ্ছে। তখন কি হবে, তখন আর অত প্রেসার দিয়ে ম্যাগমাগুলোকে এইদিকে সরাতে পারবে না। তখন যে ম্যাগমাগুলো এইদিকে সরে গেছিল এইদিকে এটাকে ঠেলে দেবে, ঠিক আছে, এইদিকে এরকম করে ঠেলে দেবে। তখন এই পর্বতের ওই অংশটা আবার উঁচু হয়ে যাবে। এই যে ক্ষয়প্রাপ্ত এবং কোন একটা জায়গায় পদার্থ যে ক্ষয়প্রাপ্ত হওয়ার জন্য এইখানে জমা হলো পদার্থগুলো, তাহলে এই জায়গাগুলো চাপ বেশি দিচ্ছে এখন, আর হালকা হয়ে যাওয়ায় এই জায়গাটাকে ঠেলে দিচ্ছে। এইভাবে যে একটা ভারসাম্য অবস্থায় পৌঁছানোর চেষ্টা করছে পর্বত, মালভূমি, সমভূমি, এটাকে বলা হয় কি সমস্থিতিক আলোড়ন। ঠিক আছে, অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান যে পর্বত, মালভূমি, সমভূমি নির্দিষ্ট ভরে চাপ দিয়ে রেখেছে। যদি তাদের ক্ষয় এবং সঞ্চয় হয় তাহলে সেই চাপের হ্রাস বৃদ্ধি ঘটে এবং তাদের যে উচ্চতা নিজের একটা ভারসাম্য অবস্থায় পৌঁছাতে চায়। এই ভারসাম্য অবস্থায় পৌঁছানোটাকেই বলা হয় সমস্থিতিক আলোড়ন। এরপরে আমরা দেখব 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্নের মধ্যে তোমরা পড়বে অবশ্যই গুরুত্বপূর্ণ, মহীভাবক এবং গিরিজনী আলোড়ন বলতে কি বোঝো। মহীভাবক আলোড়ন যদি ধরো নাও পৃথিবীর কোনো একটা অংশের কেন্দ্র থেকে যদি উত্থিত হয় এবং অবনমন হয় সেটাকে বলা হয় মহীভাবক আলোড়ন। আর যদি স্পর্শক বরাবর কাজ করে ক্রমান্বয়ে সংকোচন বা প্রসারণের জন্য তখন সেটাকে বলা হয় গিরিজনী আলোড়ন। অর্থাৎ এইটা মহীভাবক আর এটা হলো স্পর্শক বরাবর গিরিজনী। ঠিক আছে, তাহলে দেখো যে পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কাজ করে বা উলম্ব বরাবর কাজ করে, এই যে উপর নিচে ওঠানামা করলো। আর গিরিজনী আলোড়নটা কি হবে, স্পর্শক বা অনুভূমিকভাবে কাজ করে। অর্থাৎ এই যে এই জায়গাটা স্পর্শক বরাবর কাজ করলো পৃথিবীর, ক্রমান্বয়ে সংকোচন হলো আবার ক্রমান্বয়ে প্রসারণও হতে পারে। ব্যাপ্তি সুবিশাল মহাদেশ অঞ্চল জুড়ে কাজ করে, অনেক বিস্তৃত এলাকা জুড়ে মহীভাবক আলোড়ন কাজ করবে। কিন্তু গিরিজনী আলোড়ন সংকীর্ণ দীর্ঘ পার্বত্য অঞ্চলের নিচে শুধুমাত্র কাজ করবে। মহীভাবক আলোড়নের জন্য কি তৈরি হয়, স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা, চ্যুতি ও মালভূমি সৃষ্টি হয়। আর ভঙ্গিল পর্বত তৈরি হয়, ভাঁজ সৃষ্টি হয় গিরিজনী আলোড়নের জন্য। এরপরে 2 নম্বর প্রশ্ন 3 মার্কসের জন্য কি আসতে পারে, আগ্নেয় পর্বত এবং ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য। আগ্নেয় পর্বত ভূগর্ভ থেকে ম্যাগমা বেরিয়ে লাভা জমা হয়ে গঠিত হয়, আর ক্ষয়জাত পর্বত প্রাকৃতিক শক্তির ফলে যে পর্বতের কঠিন অংশ সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে টিকে থাকা যে কঠিন অংশটাই সেটাই ক্ষয়জাত পর্বতরূপে অবস্থান করে। ক্ষয়প্রাপ্ত হওয়ার পরে টিকে থাকা কঠিন অংশকেই ক্ষয়জাত পর্বত বলে। আগ্নেয় পর্বত ব্যাসাল্ট, অ্যান্ডেসাইট, ছাই দ্বারা গঠিত, আর ক্ষয়জাত পর্বত কঠিন শিলা ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। আগ্নেয় পর্বতের শীর্ষ ক্রেটার বা জ্বালামুখ থাকে, কিন্তু ক্ষয়জাত পর্বতে জ্বালামুখ থাকে না, অমসৃণ কঠিন শৃঙ্গ থাকে। এরপরে 3 নম্বর প্রশ্ন যে পর্বত বেষ্টিত মালভূমি সৃষ্টির প্রক্রিয়া আলোচনা করো। ধরে নাও এইটা একটা ভূখণ্ড অংশ, এই ভূখণ্ডের অংশের মাঝখানের এই অংশটা ভীষণ কঠিন, ঠিক আছে, ভীষণ কঠিন। আর এই যে ফাঁকা যে অংশটা এই জায়গাটা নরম, এই জায়গা দুটো নরম। এবার যখন গিরিজনী আলোড়ন হবে তখন এই কঠিন অংশটা শুধুমাত্র উঁচু হয়ে যাবে, কঠিন অংশটা এরকম উঁচু হয়ে যাবে, আর চারপাশে যে নরম অংশটা আছে সেইটা এরকম করে ভাঁজ খেয়ে যাবে,
এই ভাঁজ খেয়ে যাওয়া অংশটা পর্বত তৈরি হয়ে গেল, ভাঁজ খেয়ে যাওয়া অংশটা পর্বত তৈরি হয়ে গেল। আর যে মাঝখানের অংশটা শুধুমাত্র কিভাবে রয়ে গেল, উঁচু হয়ে অবস্থান করলো। মাঝখানের অংশটা শুধুমাত্র এরকম উঁচু হয়ে অবস্থান করলো। এই উঁচু অংশটাকে বলা হয় কি, পর্বত বেষ্টিত মালভূমি। দুপাশে পর্বত আর মাঝখানে শুধুমাত্র এই জায়গাটা কি হয়ে গেছে, উঁচু হয়ে গেছে। এই জায়গাটা উঁচু হয়ে গেছে, ঠিক আছে, এটাকেই বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি। এরপরে 3 নম্বরের প্রশ্ন, মানব জীবনে পর্বতের গুরুত্ব কি? মানব জীবনে পর্বতের গুরুত্ব হলো, পর্বত থেকেই আমাদের নিত্যবহ নদী তৈরি হয়, যেমন গঙ্গা, সিন্ধু, যে জল থেকে আমাদের সমস্ত নিত্য প্রয়োজনীয় জলসেচ পানীয় জল হিসাবে কাজে লাগে। 2 নম্বর, পর্বতের গুরুত্ব কি? জলবায়ু নিয়ন্ত্রণ করে। হিমালয় পর্বত যেমন আমাদের প্রচণ্ড পরিমাণে শীতকে আসতে বাধা দেয়, তেমনি জলীয় বাষ্পপূর্ণ বাধা দিয়ে বৃষ্টিপাত ঘটায়, অর্থাৎ শৈলতকে বৃষ্টিপাত ঘটায়। অর্থনৈতিক গুরুত্ব কি? এই হিমালয় পর্বত বা পর্বত থাকলে বনজ সম্পদ পাওয়া যায়। সেই খরস্রোতা নদী যে বয়ে আসছে পর্বত অতিক্রম করে, সেখানে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। এরপরে মানুষ সেখানে ঘুরতে যায়। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটন শিল্পেরও বিকাশ ঘটে, যার ফলে এই জিনিসগুলো মানব জীবনে পর্বতের ভীষণ রকমভাবে প্রভাব বিস্তার করে। তাই এগুলোই হলো মানব জীবনে পর্বতের গুরুত্ব। এরপরে আছে অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য। অন্তর্জাত মানে পৃথিবীর ভেতরে কাজ করবে, আর বহির্জাত মানে পৃথিবীর উপরিভাগে কাজ করবে। অন্তর্জাত প্রক্রিয়ার মূল শক্তি কি? অন্তর্জাত প্রক্রিয়ার মূল শক্তি হলো পৃথিবীর তলদেশে থাকা তেজস্ক্রিয় পদার্থের ভাঙন এবং উৎপন্ন তাপ। আর বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তি কি? সূর্য। বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তি সূর্য, আর অন্তর্জাত প্রক্রিয়ার মূল শক্তি হলো তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের ফলে উৎপন্ন তাপ, আর যার জন্যই পাত সঞ্চালন হয়। গতি কি আছে? আকস্মিক, অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়া আকস্মিক এবং অতি ধীর দুটোই হয়, কিন্তু বহির্জাত প্রক্রিয়া তুলনামূলক সবকিছুই ধীর গতিতে হয়। ফলাফল, অন্তর্জাত প্রক্রিয়ার ফলে পর্বত মালভূমি তৈরি করে, আর বহির্জাত প্রক্রিয়ার ফলে কি হয়? সমভূমি বেশি করে তৈরি করে, সমতল অংশ তৈরি করে। এরপরে 5 নম্বর প্রশ্ন, মনে রাখবে যে কি, নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে ভূমিকম্প কেন হয়? কারণ নবীন ভঙ্গিল পর্বত অঞ্চলে এখনো একটা পাত আর একটা পাতের নিচে এখনো প্রবেশ করছে। একটা পাত আর একটা পাতের নিচে এখনো প্রবেশ করায় এইখানে মাঝে মাঝে যখন সহনশীলতা অতিক্রম হয়ে যায়, তখন কি হয়? নড়াচড়া করে ওঠে। এই যে এইখানে যে ভঙ্গিল পর্বত তৈরি হয়েছে, এই ভঙ্গিল পর্বত তৈরি হয়েছে, এই পাতটা এখনো ঢুকছে, প্রবেশ করছে, তাই এই যে এই জায়গাটায় মাঝে মাঝে ভূমিকম্প হয়, যেমন আমাদের হিমালয় পার্বত্য অঞ্চলে এখনো ভূমিকম্প চলে। এরপরে 5 নম্বরের এই চ্যাপ্টার থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 5 সংস্থান তত্ত্বের সাপেক্ষে হিমালয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। 5 সংস্থান তত্ত্ব আমরা জানি যে সমগ্র পৃথিবীতে 7টি বড় পাত, 8টি মাঝারি পাত এবং 20টি ছোট পাত আছে। এই 5 সংস্থান তত্ত্বটা তৈরি হয়েছে 1960-এর দশকে। লা পিচো, ম্যাকেঞ্জি, পার্কার এই সমস্ত ব্যক্তি নিরন্তর গবেষণার পরে এই 5 সংস্থান তত্ত্বের সাপেক্ষেই পৃথিবীতে যত ভঙ্গিল পর্বত আছে তার ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়েছে। কিভাবে তৈরি হয়? আমাদের পৃথিবীতে যে ভঙ্গিল পর্বতগুলো তৈরি হয়েছে, সেই ভঙ্গিল পর্বত তৈরি হওয়ার আগে সেই জায়গায় তেথিস নামে অগভীর সমুদ্র ছিল, যাকে বলা হয় তেথিস মহীখাত। উত্তর অংশের ভূখণ্ড ছিল আঙ্গারাল্যান্ড এবং দক্ষিণ অংশের ভূখণ্ড ছিল গন্ডোয়াল্যান্ড। অর্থাৎ এই যে এইটা ছিল আঙ্গারাল্যান্ড, আর এইটা ছিল তেথিস মহীখাত, আর এই পাশেরটা ছিল গন্ডোয়ানাল্যান্ড। এটা তেথিস মহীখাত, এটা এটা গন্ডোয়ানাল্যান্ড, আর এটা আঙ্গারাল্যান্ড। এবার এইখানে যে পলিবালি জমা হচ্ছিল, পলিবালি এসে জমা করছিল দুপাশ থেকে আসা নদী, ব্লু কালারের পলিবালি জমা করছিল দুপাশ থেকে আসা নদী। এই নদীগুলো পলিবালি জমা করতে করতে জায়গাটাকে অগভীর করে দিয়েছে, এইটাই হলো তেথিস মহীখাত। ঠিক আছে, এবার গন্ডোয়াল্যান্ডের অংশটা এইদিকে সরে আসে, আঙ্গারল্যান্ডের অংশটাও এইদিকে সরে আসে, দিয়ে এই অংশে যে পলিবালিগুলো ছিল ভাঁজ খেয়েই আজকের দিনে ভঙ্গিল পর্বত তৈরি হয়েছে। গন্ডোয়াল্যান্ড অনেকগুলো পাতে বিভক্ত ছিল, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পাত ছিল ভারতীয় পাত বা ইন্দো অস্ট্রেলিয়া পাত, আর আঙ্গারাল্যান্ডের পাতের নাম ছিল ইউরেশীয় পাত। এই দুটো পাতের একসঙ্গে সংঘর্ষের ফলে তেথিস মহীখাতে থাকা বালি, পলি ইত্যাদি ভাঁজ খেয়ে আজকের দিনে ভঙ্গিল পর্বত রূপে অবস্থান করছে হিমালয়। পলি সঞ্চয়, দুই ভূখণ্ড থেকে নদী যে পলি এনেছিল সেগুলো তেথিস সাগরে বছর পর বছর জমা করছিল।
পাতের অভিসারী চাপ, ভূগর্ভস্থে পাত সঞ্চালনের ফলে ভারতীয় পাত উত্তর দিক থেকে অগ্রসর হয় এবং ইউরেশীয় পাতের সঙ্গে ধাক্কা খায়। উত্তর দিকে আগত থাকে এবং ইউরেশীয় পাতের সঙ্গে ধাক্কা লাগে। ভাঁজপ্রাপ্ত, ভারতীয় পাত ইউরেশীয় পাতের এই প্রচণ্ড অনুভূমিক চাপের ফলে তেথিস সাগরে যে তলদেশে পলিস্তর ছিল সেগুলো প্রবল ভাঁজের সৃষ্টি হয়, তা ক্রমশ উপরে উঠে হিমালয় পর্বতে রূপ নেয়। এইখানে দেখো ছবি এঁকেছি আমি তোমাদের জন্য, একটা ছবি রেখেছি। এটা হলো সি, যেটা সি লেখা আছে এটা হলো মহীসাগর, মহীখাত, এটা হলো মহীখাত, তেথিস মহীখাত। এখান থেকে নদী পলি ভরাট করছে, এই পাশ থেকে নদী পলি ভরাট করছে। আর এই যে ইয়েলো কালারের অংশটা দেখছো, এই ইয়েলো কালারের অংশটা হলো পলি। এর পরবর্তীকালে যখন পাত সঞ্চালন হচ্ছে, দুই পাশ থেকে পাত আসছে, তখন এই পলিগুলো ভাঁজ খেয়ে এরকম করে ভঙ্গিল পর্বত তৈরি হয়েছে। ঠিক আছে, ভারত কোন জায়গায় ছিল? ভারত এই জায়গায় ছিল আগে, ধীরে ধীরে এই দিকে আগত হয়েছে, এই ইউরেশীয় পাতের সঙ্গে ধাক্কা লেগেছে, তারপরে এই জায়গায় আমাদের ভারতের হিমালয় পর্বত তৈরি হয়েছে। এই পার্টিকুলার এই জায়গাতেই হিমালয় পর্বত তৈরি হয়েছে। ঠিক আছে, এই হিমালয় পর্বত তৈরি হয়েছে। তাহলে বোঝা গেল পাত সংস্থান তত্ত্বের সাপেক্ষে কি করে হিমালয় পর্বত তৈরি হয়েছে। মনে রাখবে, ভারতীয় পাত আর ইউরেশীয় পাতের সঙ্গে সংঘর্ষের ফলে তেথিস মহীখাতে থাকা পলি ভাঁজকে আজকের দিনে হিমালয় পর্বত তৈরি হয়েছে। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার থেকে এই কটা প্রশ্ন পড়বে তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয়ে গেল, সেকেন্ড ইউনিট টেস্টে আর কোনো সমস্যা হবে না, এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলোই আসবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের যে চ্যাপ্টার, সেটা কি আছে? সেটা আছে যে আবহবিকার, অধ্যায় 5। এই আবহবিকার অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে পরের যে ক্লাস সেখানে আলোচনা করছি। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।